এই আত্মপ্রশ্ন বা ভুল, আমার কত ভুল হতে পারে, এই বিশ্বাস, এই চিন্তাটা আমি অনেক বড় বড় কবি সাহিত্যিকদের মধ্যে দেখিনি, মানে সংস্কৃতি জগতের অনেক বড় মানুষের মধ্যে দেখিনি। পরে আমি দেখেছি যে মানুষ যে কোনো বড় মানুষের সমালোচনা আড়ালে করে। আমি কি ক্রিকেটার হতে পেরেছি? না, ক্রিকেট খেলতে পারিনি। এমনকি রানাঘাটের যে লিগ ছিল সেই লিগেও আমি কোনোদিন ক্রিকেট খেলতে পারিনি। ফোর্থ বলটা সাধনের নাক এবং ওপরের ঠোঁট এর মাঝখানটা এসে লাগলো। লাগা মাত্র নাকটা ভেঙে নাক দিয়ে ঝরঝর করে রক্ত পড়তে লাগলো। পরে দেখা গিয়েছিল দুটো দাঁত ভেঙে ভেতর দিকে ঢুকে আছে। সমস্ত জীবন ধরে আমি, এই ৭২ বছর প্রায় বয়স হলো আমার, যা শিখেছি, শিখতে চেষ্টা করেছি মানুষের কাছে এবং গ্রন্থের কাছে, তা বলে যাওয়ার মতো আয়ু আর আমার অবশিষ্ট নেই। সবটা আমি বলে যেতে পারবো এটা সম্ভব নয়। আমি যতটুকু পারি তা আমি বলে যাওয়ার চেষ্টা করব, এবং ইনস্ক্রিপ্ট মি থেকে আমাকে এই বলে যাওয়ার অবকাশ দেওয়া হয়েছে। এই জন্যে ইনস্ক্রিপ্ট মিকে আমি আমার আভূমিনত কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমি আপনাদের কাছে গ্রন্থ সূত্রে কি জেনেছি তা বলার চাইতে আমি মানুষের কাছ থেকে কি শেখার চেষ্টা করেছি সেইগুলি বলবো। আমার এই বলার নাম হলো, পর্বের নাম হলো কার কাছে কি শিখেছি। আজকে এই কার কাছে কি শিখেছির প্রথম পর্ব আমি আপনাদের কাছে বলতে চলেছি। প্রথমেই আমি আপনাদের বলি, আমি আমার বাল্য বয়স থেকে যখন আমার বালক বয়স পার হয়ে কৈশোরে পৌঁছচ্ছি, তখনকার সময় থেকে আমি কথা বলতে শুরু করব। এখানে গুরুত্ব পাবেন সেই সমস্ত মানুষরা, আপনি বুঝতে পারবেন যে যারা খুব খ্যাতিমান নন, সাধারণ মানুষ। আমি আমার বালক বয়সে, কিশোর বয়সে, প্রথম যৌবনে, এমনকি মধ্য যৌবনের প্রারম্ভেও থাকতাম রানাঘাট নামক এক মফস্বল শহরে। আমি ৬৭ সালের জানুয়ারিতে আমি প্রথম কবিতা লেখার চেষ্টা শুরু করি। তো সেই সময় আমার স্বাস্থ্য এখনকারই মতন খুব খারাপ ছিল। আমার মা আমাকে একটি ক্লাবে ভর্তি করে দিয়েছিলেন। ক্লাবের নাম নবাঙ্কুর, যে ক্রিকেট খেলার ক্লাব। আমি যেহেতু ক্রিকেট খেলা ভালোবাসতাম, কিন্তু আমি কোনোদিন ক্রিকেট খেলা শিখতে পারিনি, কারণ ক্রিকেটের মাঠের ভেতরেই ঢোকার মতন শারীরিক সামর্থ্য আমার ছিল না। আমাদের যিনি ট্রেনার ছিলেন তার নাম ভৃগুদা। তিনি কলকাতা স্পোর্টিং ইউনিয়নে খেলেছেন, অ্যালবার্ট স্পোর্টিংয়ে খেলেছেন। এই ভৃগুদা আমাকে মাঠের বাইরে দাঁড় করিয়ে রাখতেন, কারণ ওর ভয় ছিল যে আমি আহত হয়ে যাব। মাঠের বাইরে যেসব বল যেত আমি সেগুলো কুড়িয়ে ফেরত পাঠাতাম। এইটুকু ছিল আমার কাজ। আমি ব্যাট হাতে কোনোদিন মাঠে নামিনি, এমনকি নেটেও একদিন গিয়ে আমাকে ফেরত আসতে হয়। ভৃগুদা আমি আমার কাছে জীবনের প্রথম বড় শিক্ষক। আমি কি ক্রিকেটার হতে পেরেছি? না, ক্রিকেট খেলতে পারিনি। এমনকি রানাঘাটের যে লিগ ছিল সেই লিগেও আমি কোনোদিন ক্রিকেট খেলতে পারিনি। কিন্তু ভৃগুদা তাঁর শিক্ষার্থীদের, অর্থাৎ ক্লার কাছে যারা ট্রেনিং নিতে আসতো, তিনি যাদের ট্রেনার ছিলেন, সেই ক্লাবের ছেলেদের কি বলতেন সেইটা আমি মন দিয়ে শুনতাম মাঠের বাইরে দাঁড়িয়ে, এবং লক্ষ্য রাখতাম কখন বলটা মাঠের বাইরে চলে আসে, আমাকে কুড়িয়ে ফেরত পাঠাতে হবে। ভৃগুদা কি বলতেন সেটা আমি আপনাদের পর্বে পর্বে বলবার সময়, ভৃগুদা বারবার ফিরে আসবেন আমার জীবনে, যেহেতু তিনি আমার জীবনের প্রথম নায়ক বা প্রথম শিক্ষক। তার নাম ছিল প্রদীপ্ত কান্তি বন্দ্যোপাধ্যায়, কিন্তু ভৃগুদা নামেই তাকে সবাই জানতেন। তিনি ৬ ফুট ১ ইঞ্চি লম্বা ছিলেন, একেবারে পাতলা তলোয়ারের মতো চেহারা ছিল, খাড়া নাক, তীক্ষ্ণ চোখ। ৬৯, ৬৮, ৬৯ এই সময়টায় একটা জিনিস হয় যেটা আপনারা ছেলে মানুষ আপনারা জানেন না, কিন্তু তারা বয়স্ক তারা জানেন, আমার মতন যারা ৭০ পেরিয়েছেন, যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ তো শুরু হয় ৭১ সালে, কিন্তু ৬৮, ৬৯ থেকেই এই উদ্বাস্তুরা, হিন্দু যারা, পূর্ববঙ্গের, তখন পূর্ববঙ্গ, তখন তো পূর্ব পাকিস্তান, তখন তো বাংলাদেশ স্থাপিত হয়নি। পূর্ব পাকিস্তান থেকে হিন্দু যারা, তারা চলে আসতেন এপারে,
এবং ওখানে ছিল কুপার্স ক্যাম্প বলে একটা জায়গা ছিল, সেখানে শুধু ওই উদ্বাস্তুরাই থাকতেন। সেখানে রূপশ্রী পল্লী বলে একটা জায়গা ছিল। এগুলো মূল রানাঘাট শহরটা খুব ছোট, কিন্তু তার বাইরে। সেখানে একটি ছেলেকে আমরা দেখলাম যে সেই থেকে চলে এসেছে, কি বলে, ওই তাদের অনেক পরিবারই চলে এসেছে সেই সময়টা, 68-69 সালের কথা বলছি। তা তখন আমার 15-16 বছর বয়স। তার নাম হচ্ছে সাধন। খুব মানে সাধারণ পোশাক পরা। তার বাবা একটা ওষুধের দোকানে কোনো মতে একজন কর্মচারীর কাজ জুটিয়ে নিয়েছিলেন। সে টিউশন করতো এবং টিউশন করে পড়াশুনো করতো সাধন, কিন্তু তার ইচ্ছে ছিল সে ব্যাটসম্যান হবে। সে ভৃগুদার কাছে আসে এবং ভৃগুদার একটা জিনিস ছিল যে তিনি কিন্তু মানে অনেকগুলো গুণ ছিল ভৃগুদার। যেমন উনি রানাঘাটে সেই সময়ে ফিল্ম ক্লাব স্থাপন করেছিলেন। রানাঘাটে ভৃগুদা সেই সময়ে যারা এখন খুব বিখ্যাত, তখন অত বিখ্যাত ছিলেন না 60-এর দশকে, কিন্তু তাদের যথেষ্ট প্রতিভার কথা সবাই জানে। প্রকাশ কর্মকার চিত্রকর, গণেশ পাইন, শ্যামল দত্ত রায়, এদের ছবি এনে বছরে একবার ওখানকার ব্রজবালা বিশ্ববিদ্যালয়, বালিকা বিদ্যালয়ে, যেটা থেকে আমি মালতীবালা বালিকা বিদ্যালয়ে কবিতা লিখি, এই ব্রজবালা বালিকা বিদ্যালয়ে 4টি ঘর নিয়ে 2টি ঘরে ছবি টাঙাতেন আর 2টি ঘরে লিটল ম্যাগাজিনের প্রদর্শনী করতেন। লিটল ম্যাগাজিনের যে প্রদর্শনী হয়, লিটল ম্যাগাজিন যে হয়, তা রানাঘাটের লোকের জানা ছিল না। ভৃগুদাই সেটা মানুষকে, অর্থাৎ তিনি শুধু ক্রিকেটার ছিলেন না, তিনি সাংস্কৃতিক ক্ষেত্রে একজন খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন ওই রানাঘাট নামক ছোট্ট শহরের। তিনি লিটল ম্যাগাজিনের প্রদর্শনী করতেন, যে লিটল ম্যাগাজিনের প্রদর্শনীতে আমি দাঁড়িয়ে থাকতাম ভলেন্টিয়ার হিসেবে। সেই আমার প্রথম লিটল ম্যাগাজিনের সঙ্গে পরিচয়। সেই পরিচয় আজও আমার অক্ষুণ্ণ আছে। অর্থাৎ ভৃগুদার না থাকলে আমি লিটল ম্যাগাজিন আধুনিক কবিতা জানতাম না। আচ্ছা, অথচ তিনি ছিলেন স্পেশালি ক্রিকেটার এবং ক্রিকেট ট্রেনার। আমরা সাধনের কথা বলছিলাম। সাধন থাকে কুপার্স ক্যাম্পে, অত দূর থেকে হেঁটে আসে, অনেকটা দূর। রানাঘাট শহরটা কীরকম ছিল একটু বলে নেই। সেটা হলো, রানাঘাট শহরটা ছিল মাঝখানে ছোট্ট, তার পশ্চিম দিকে ছিল চূর্ণী নদী, আর পূর্ব দিকে ছিল রেল স্টেশন। রেল স্টেশনের ওপারে গ্রাম, চূর্ণী নদীর ওপারে গ্রাম, মানে পুরো কৃষক পরিবাররা চূর্ণী নদীর ওপারে। সাধন এলো, কিন্তু সাধন তো কথা বলতে গেলেই সাধনকে সবাই ঠাট্টা করে, কারণ সাধন পূর্ববঙ্গের ভাষায় কথা বলে। এবং ফলে অন্য যে ছেলেরা ছিল, সব ক্লাবেই আপনারা জানেন খুব স্মার্ট ছেলে কিছু থাকে, এবং তারা কিন্তু ভৃগুদারও আড়ালে সমালোচনা করত। ভৃগুদা যখন চলে যেতেন, মানে ট্রেনিং দিয়ে যখন চলে যেতেন, তখন ভৃগুদাই কিন্তু এই ক্লাবটা পরিচালনা করতেন। ব্যাট কিনে দেওয়া, বল কিনে দেওয়া, প্যাড আনা কিনে দেওয়া, নেট, তার খরচ সব ভৃগুদা সামলাতেন। কিন্তু ভৃগুদার আড়ালে এরা ভৃগুদার সমালোচনা করতো। এটা আমি দেখে অবাক হয়ে যাই। পরে আমি দেখেছি যে মানুষ যে কোনো বড় মানুষের সমালোচনা আড়ালে করে, সামনে করতে পারে না। ওইটুকুটুকু ছেলে, মানে তখন তারা, আমি তখন ক্লাস 10-এ পড়ি, 11-এ পড়ি, 10-এ পড়ি, কিন্তু যারা আমাদের ক্লাবে, ওই ক্লাবে নাম সে লোটন দা, তারপরে রামদা, হাবুদা, এরা তো খুব, ওই ক্লাবে তখন ওরা প্রতিষ্ঠিত খেলোয়াড়, ওরা খুবই ঠাট্টা তামাশা আমাকেও করতেন আর সাধনকেও করতেন। আমি গিয়ে ওই সাধনের পাশে বসতাম খেলা টেলা হয়ে যাওয়ার পর, মানে এখন খেলা হয়ে গেছে, মা কমলা লেবু দিয়ে দিতেন। আমার মা একটা স্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন, সেখানে আমার মাকে সবাই খুব মান্য করতেন, কারণ আমার মায়ের খুব ব্যক্তিত্ব ছিল। আমার মা ভৃগুদাকে তুমি বলে কথা বলতেন, আমাকে মা 2টো কমলা লেবু দিয়ে দিত। মা যখন থেকে জানতে পেরেছিল যে সাধনকেও আমি এই কমলা লেবু থেকে ভাগ দিই, তখন মা আমাকে 2টো করে কমলা লেবু দিত। তা আমি এসে ওই গাছ, একটা বেল গাছ ছিল, এটাকে বলতো বেলতলা মাঠ, ওই বেল গাছের একটা কোনায় একেবারে শেষকালে ছিল বেল গাছটা, আর মাঠে মাঝখানে খেলা হতো। ওই
সাধন বেলগাছের তলায় এসে বসেছে, আর আমি সাধনের কাছে গিয়ে সাধনকে একটা কমলা লেবু দিতাম, বা কোনোদিন আমার কমলা লেবুটাকে ভেঙে ওকে আধখানা দিতাম। ওর সঙ্গে আমার বন্ধুত্ব ছিল এই কারণে যে আমাকেও সবাই ঠাট্টা করতো, সাধনকেও সবাই ঠাট্টা করতো। সাধন আমার কাছে তাও মন খুলে দু চারটে কথা বলতো, কারণ সাধন যে ভাষায় কথা বলতো সে ভাষায় আমাদের যিনি গৃহশিক্ষক তিনিও পূর্ববঙ্গের মানুষ। তিনি পূর্ববঙ্গের উদ্বাস্তু নন, কিন্তু পূর্ববঙ্গের মানুষ। অনেক কালে আগে উদ্বাস্তু হয়ে এসেছেন, তখন দেশ ভাগ হয়েছিল 47 সালে। তখন তিনি পূর্ববঙ্গের ভাষায় কথা বলতেন, আমার গৃহশিক্ষক। ফলে আমি সাধনকে ওই ভাষায় কথা বলার জন্য কিছু বলতাম না। আমাদের মধ্যে একটা সাধারণ বন্ধুত্ব ছিল। ভৃগুদার একটা স্বভাব ছিল যে ভৃগুদা খেলোয়াড়দের যে সমস্ত নির্দেশ দিতেন সেই নির্দেশগুলো আমি সব মাঠের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতাম। আপনাকে বলেছি আমাদের এই পর্বগুলো যত এগোবে যে কার কাছে কী শিখেছি, তখন দেখবেন ভৃগুদার কথা বারবার ঘুরে ঘুরে আসবে। এবং রাগ সঙ্গীতে যেমন হয়, ওস্তাদ আলাউদ্দিন খাঁ একটা রাগ সৃষ্টি করেছিলেন, সেই রাগটার নাম হচ্ছে মাঝ খামাজ। সেই মাঝ খামাজে শুদ্ধ মধ্যম স্বরটি যে কোনো স্বরপ্রগতিতেই ঘুরে ঘুরে শুদ্ধ মধ্যম আসে, ওই মধ্যম যান বলা হয় ওটাকে। তা আমার এই কথা বলার মধ্যে এই প্রাথমিকভাবে অন্তত ভৃগুদার কথাটা ওই শুদ্ধ মধ্যমের মতোই ঘুরে ঘুরে আসবে। প্রথম পর্বে এলো, দ্বিতীয় পর্বে এলো, মাঝে মাঝে আসবে অন্য প্রসঙ্গ। ভৃগুদার একটা স্বভাব ছিল যে উনি বলতেন, উনি ফরওয়ার্ড ডিফেন্সিভ শেখাতেন, মানে সমস্ত রকম যে ব্যাটিংয়ের প্রকরণ টেকনিক সেগুলো শেখাতেন। আর বলটা যদি ব্যাটের মাঝখানে লাগতো তাতে যে সাউন্ডটা হতো তাতে ভৃগুদা খুব খুশি হতেন এবং বলতেন, বাহ খুব ভালো সাউন্ড হয়েছে, এইভাবে খেলবে। আর ভৃগুদা যখন চলে যেতেন তখন ওইখানে যে আমাদের যে সিনিয়র আছেন যারা কলেজে পড়তেন বা ফার্স্ট ইয়ারে পড়েন এরকম যে খেলোয়াড়রা ছিলেন, তারা বলতে হ্যাঁ ওই আওয়াজ দিয়ে স্কোর বোর্ডে যেন রান উঠবে। কেউ হয়তো 29 রান করেছে, কেউ হয়তো 15 মিনিটে 46 রান করেছে ম্যাচে গিয়ে। ভৃগুদা তাকে শুধু শুধু বলে হ্যাঁ ওয়েল পেড, কিন্তু তুই তো স্নিক করে রান করেছিস, স্নিক মানে খোঁচা দিয়ে স্নিক করে রান করেছিস, তো এটা তো একটা ব্যাট থেকে একটা ভালো আওয়াজ পেলাম না, এটা বললেন। যে 46 করেছে রমেনদা, সে কেন মানবে কথাটা? তখন কিছু বললো না। ভৃগুদা যখন বাড়ি চলে গেলেন তখন ভৃগুদার সমালোচনা হতে লাগলো। ওইখান থেকে আমি শিখলাম যে বড় মানুষের সমালোচনা আড়ালে হয়, এবং কেউই কাউকে মানুষ সামনে যতই সম্মান দেখাতে বাধ্য হোক, আড়ালে তাকে তার সম্বন্ধে খারাপ কথা বলে। তো আজকে আমি কথা বলবো সাধনকে নিয়ে। সাধন এক মনে ভৃগুদা যা শেখাতেন সেটা শিখত এবং ওইভাবে ফরওয়ার্ড ডিফেন্সিভ খেলার চেষ্টা করতো। ও ভৃগুদা যখন ক্যাচ প্র্যাকটিস করাতেন সেটা আমি আরেকটা পর্বে বলবো, মানে আরেকটা সময় বলবো, কিন্তু তখন ও প্রাণপণ চেষ্টা করে বলগুলো ধরবার চেষ্টা করতো। সাধনের এই জিনিসটা ছিল। একটা ম্যাচ হচ্ছে, ম্যাচে সাধনকে ভৃগুদা ওপেন করতে নামিয়েছেন। সাধনের সঙ্গে আরেকজন আছে, সে অভিজ্ঞ খেলোয়াড়, সম্ভবত হাবুদা আছে, তার সঙ্গে সাধনকে নামিয়েছে। বিপক্ষে যারা খেলছেন তাদের মধ্যে নাটুদা বলে একজন ছিলেন। ভৃগুদা যদি 6 ফুট 1 ইঞ্চি লম্বা হন, তাহলে নাটুদা ছিলেন 5 ফুট 10 বা 11 ইঞ্চি, ছিপছিপের চেহারা, এবং তিনি ছিলেন একজন ফাস্ট বোলার, এবং তার অ্যাপিল ছিল অত্যন্ত মানে হুঙ্কারের মতো। শঙ্কর প্রসাদ বসুর ভাষা যদি ধার করি, যারা তিনি নট আউটে লিখেছিলেন, যে নররাক্ষসের ডাক দিয়ে তিনি তার এলবিডব্লিউটা মঞ্জুর করিয়ে নিলেন। এটা একটা জায়গায় শঙ্কর প্রসাদ বসু লিখছেন। শঙ্কর প্রসাদ বসু একসময় ক্রিকেট নিয়ে বেশ কিছু বই লিখেছেন, তা এখন সে বইয়ের সমগ্র পাওয়া যায়। পরবর্তীকালে তিনি বিবেকানন্দ, নিবেদিতা এদের নিয়ে লিখতে থাকেন। তা আমাদের নাটুদার ওই অ্যাটাকটা ছিল খুব মানে খুব আক্রমণাত্মক। আর উনি ফাস্ট বোলার ছিলেন, অ্যাপিলটাও ছিল খুব আক্রমণাত্মক। এই যে সাউন্ডের কথা বললাম, যে ভৃগুদা কোনো বল ব্যাটের মাঝখানে লেগেছে তার সাউন্ড পেলে খুশি হতেন, এটার একটা কারণ হচ্ছে ভৃগুদা
টেকনিক খুব ভালোবাসতেন। আজকের দিনের যে ক্রিকেট, সেখানে ওই অতখানি টেকনিকের হয়তো দরকার হয় না, যে T20 তখন তো কেউ কল্পনা করেনি। উইলফ্রেড রোডস বলে ইংল্যান্ডের একজন খেলোয়াড় ছিলেন, যাকে নেভিল কার্টাস বলে গেছেন যে শতাব্দীর ক্রিকেটার। সেই উইলফ্রেড রোডস পরে অন্ধ হয়ে যান। তার 100টার উপর সেঞ্চুরি আছে ফার্স্ট ক্লাস ক্রিকেটে। তিনি অন্ধ হয়ে যান, তা সত্ত্বেও তিনি লর্ডসে যেতেন এবং খেলা দেখতেন। তা কেউ ওকে জিজ্ঞেস করেছিল যে, স্যার আপনি তো চোখে দেখতে পান, তা খেলা দেখেন কী করে? বলে, দেখো আমি যখন কানে বল আর ব্যাটের আওয়াজটা শুনি, আমি বুঝতে পারি ব্যাটসম্যান কীভাবে বলটা খেললো, এবং আওয়াজটা শুনে বুঝতে পারি বলটা ফিল্ডের কোন রিজিয়নে গেল, কোন অঞ্চলে গেল। তা এটা ভৃগুদার ভেতরে এই যে গুণটা, তার সঙ্গে উইলফ্রেড রোডসের এই জিনিসটার আমি একটা মিল পেতাম, কিন্তু আমি বলতার সাহস পেতাম না। সাধনকে নামানো হয়েছে ওপেন করতে, এবং নাটুদার বিরুদ্ধে। নাটুদার প্রথম দুটো বল সাধন দেখতে পেল না, সাধনের কানের পাশ দিয়ে বেরিয়ে গেল। আমি এই প্রশ্নটা করব না, ভৃগুদার সম্বন্ধে এই প্রশ্ন আমি উচ্চারণ করবো না, যে প্রথম খেলাতেই নাটুদার বিরুদ্ধে সাধনের মতন নতুনকে, নবাগতকে নামানো, না মানে খেলতে ওপেন করতে পাঠিয়ে দেওয়া ভৃগুদার পক্ষে উচিত হয়েছিল কি উচিত হয়নি, এটা আমি বলবো না, কারণ আমি খেলোয়াড় নই, আমি ট্রেডার নই, এবং ভৃগুদা কী কাজ করেছেন সেটা ভৃগুদা ভেবে চিন্তেই করেছেন। ফলে আর আমি সে বিষয়ে কিছু বলবো না। কিন্তু দুটো বল ওর কানের পাশ দিয়ে বেরিয়ে গেল। পরের দুটো বল, এটা কিন্তু আমাদের যে মাঠে খেলা হয়, লিগ খেলা হয়, সেইখানে খেলা হচ্ছে। এটা আমাদের যে বেলতলা মাঠে আমরা প্র্যাকটিস করতাম সেই মাঠে না। তা একটা বড় নহবতখানা ছিল, পাল চৌধুরীর জমিদার বাড়ি, তার নহবতখানা, তার তলায় ত্রিপল বিছিয়ে একটা টিম বসতো, আরেকটা টিম বসতো অন্যদিকে। দুটো বল ওর কানের পাশ দিয়ে বেরিয়ে গেল, দেখতে পেল না, উইকেট কিপার বিভূতি ধরল। থার্ড বলটা এবং ফোর্থ বলটা ব্যাটের মাঝখান দিয়ে কানেক্ট করলো পা বাড়িয়ে সাধন। আর ভৃগুদা, যে চার মারলেও কাউকে খুশি হবেন না, সেই ভৃগুদা চিৎকার করে বলেন, ব্রাভো, দারুণ সাউন্ড, দারুণ সাউন্ড, ওয়েল প্লেড, ওয়েল প্লেড। ভৃগুদা দুবার বলে উঠলেন দুটো বল ওইভাবে ব্লক করার পর। এখন ফ্র্যাঙ্ক ওরেল, যিনি একসময় ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন ছিলেন, তিনি ওয়েলেসলি হল, যার কথা সবাই জানেন যে খুব বড় খেলোয়াড়, তার সম্বন্ধে বলেছিলেন যে ফাস্ট বোলারের ইগোকে সবসময় ম্যাসেজ করতে হয়। এই দুটো প্রশংসা পাওয়ার পর আমাদের নাটুদার নিশ্চয়ই ইগোতে লেগে থাকবে। নাটুদার থার্ড বলটা আবার দেখতে পেল না সাধন। ফোর্থ বলটা সাধনের নাক এবং ওপরের ঠোঁট এর মাঝখানটা এসে লাগলো। লাগা মাত্র, ও ফরওয়ার্ড খেলতে গিয়েছিল, না এখানটা লাগলো, লাগা মাত্র নাকটা ভেঙে, নাক দিয়ে ঝরঝর করে রক্ত পড়তে লাগলো। পরে দেখা গিয়েছিল দুটো দাঁত ভেঙে ভেতর দিকে ঢুকে আছে, মানে রক্ত পড়ে জামাটা পুরো লাল হয়ে গেল। ভৃগুদার নিজে ফার্স্ট এড বক্স থেকে মুঠো করে তুলো নিয়ে ছুটলেন মাঠের মধ্যে, ছুটে গিয়ে ওর বুকের মধ্যে চেপে ধরলেন। ও তখন হাত পা নেড়ে কিছু একটা বলার চেষ্টা করছে, ওর কথা শুনছেন না। আমাকে ডেকে বলেন, এই বড়দির ছেলে শোন, তুমি বড়দির ছেলে শোনো, উনি আমাকে তুমি বলতেন, ওকে নিয়ে তুমি শিগগিরই ইয়েতে চলে যাও, স্বাস্থ্যকেন্দ্রে চলে যাও, স্বাস্থ্যকেন্দ্রে না হলে হাসপাতালে নিয়ে যাবে, আর এই নাও পার্সটা। বলে ভৃগুদা নিজের পার্সটা আমাকে দিয়ে দিলেন, যা খরচ হবে করবে, দরকার হলে ডেন্টিস্টের কাছে যাবে, বলে একটা রিক্সা ডেকে ওকে তুলে দিলেন। আমি ওর পাশে বসেছি, সাধনকে নিয়ে যাব। সাধনের মুখের মধ্যে ওটা তুলো চেপে আছেন, আর সাধনকে বলে, তুই চেপে ধর, চেপে ধর, মুখে চেপে ধর। সাধন মুখে চেপে ধরলো। এইবার চেপে ধরার পরেও সাধন একটা আঙুল দিয়ে একটা কথা বলতে চাইছে হাত নেড়ে, বলে এখন কোনো কথা নয়, এখন তুই এখন যা, আগে শিগগিরি স্বাস্থ্যকেন্দ্রে যা। তারপর সাধন এত মরিয়াভাবে একটা কথা বলতে চাইছে আঙুল দেখিয়ে, যে উনি বলেন, হ্যাঁ বল। সাধন মুখ থেকে ইয়েটা সরিয়ে নিল, কি বলে, তুলোটা সরিয়ে নিল। সরিয়ে নিয়ে সাধন একটা প্রশ্ন করলো, যে প্রশ্নটা বলার জন্য আমি আজকে আপনাদের বলে আমি আপনাদের কাছে বলাটা শেষ করব। সাধন বলল, স্যার আমি কোনখানে ভুল খেলছি স্যার? সাধন বলল ওই রকম আহত অবস্থায়, স্যার
আমি কোনখানে ভুল খেলছি স্যার? ওটা পরে হবে, যা তুই যা শিখে যা। সাধন এই কথাটা আমি আমার 15 বছর 16 বছর বয়সে শুনেছিলাম। আমার এই 72 বছর বয়সেও মনে আছে, কারণ আমি অনেক কবি সাহিত্যিককে দেখেছি। সাধনের এইটা ছিল আত্মপ্রশ্ন, যে আমার কোথায় ভুল হয়েছে। এই আত্মপ্রশ্ন বা ভুল, আমার কত ভুল হতে পারে, এই বিশ্বাস, এই চিন্তাটা আমি অনেক বড় বড় কবি সাহিত্যিকদের মধ্যে দেখিনি, মানে সংস্কৃতি জগতের অনেক বড় মানুষের মধ্যে দেখিনি। তাদের সঙ্গে মেশবার সুযোগ পরবর্তীকালে হয়েছে। আর সাধন পরবর্তীকালে, সাধনকে স্টিচ করতে হয়েছিল, সাধন খেলতে পারেনি, সাধনকে পরে আর কোনোদিন মাঠে দেখা যায়নি, সাধন খেলতে আসেনি, সাধন আস্তে আস্তে মিলিয়ে যায়, কোনোদিন খেলোয়াড় হতে পারেনি। কিন্তু সাধনের ওই কথাটা আমার কাছে মস্ত বড় শিক্ষা হয়ে আছে। কার কাছে কী শিখেছি? আমি সাধনের কাছে এইটা শিখেছি, যে সাধন কোনোদিনই ব্যাটসম্যান হতে পারেনি, খেলোয়াড় হতে পারেনি, যে স্যার আমার কোনখানে আমি ভুল খেলছি স্যার। এই যে কথাটা সাধন বলল, এইটা আমি সারা জীবন মনে রাখলাম। আজও আমি কবিতা লিখতে গিয়ে ভাবি, আমি কোথায় ভুল করছি, কোথাও কি ভুল করছি। এই চিন্তাটা, এই আত্মপ্রশ্ন যে লেখকের পক্ষে, শিল্পীর পক্ষে খুব প্রয়োজন, সেইটা সাধনের কাছ থেকে আমি শিখেছিলাম। আমার আজকের পর্ব এই পর্যন্ত।